নতুন দলের সিরিজ বৈঠক, নেতৃত্ব নিয়ে সমঝোতা। খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন বললেন জয়নুল আবদিন। আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি বললেন জামায়াতে আমির। এভাবে চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে বললেন জিএম কাদের। শেখ হাসিনাকে কি ফেরত পাঠাতে রাজি হবে ভারত? আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। নতুন দলের সিরিজ বৈঠক, নেতৃত্ব নিয়ে সমঝোতা। ঐক্যমত্যের ভিত্তিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র নাগরিকের নতুন দল। শীর্ষ নেতৃত্ব নিয়ে জটিলতা কাটলেও অন্দরে দ্বন্দ্ব রয়ে গেছে। আগামী 26শে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউ সমাবেশ করে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে। এ উপলক্ষে বড় জামায়াত ঘটাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, ঐক্যমত্যের ভিত্তিতেই নতুন দল আসবে, এটা মোটামুটি নিশ্চিত। এজন্য আন্দোলনের সব পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে। পদ পদবি নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। নতুন দলের কমিটির কাঠামোয় শীর্ষ 4টি পদ আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র। তবে এর সঙ্গে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ দুটি সৃষ্টি হতে পারে। বিরোধ মেটাতে এ পদ দুটি সৃষ্টি করা হচ্ছে। শীর্ষ এসব পদে আলোচনায় আছেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আলী আহসান জুনায়েদ ও নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়াও নারী ও সংখ্যালঘু কোটায় সামান্তা শারমিন ও অনিক রায়ও পেতে পারেন গুরুত্বপূর্ণ পদ। কমিটিতে আহ্বায়ক পদে সর্বসম্মতিক্রমে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত। তিনি সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। তার ব্যাপারে ঐকমত্য থাকলেও সদস্য সচিব পদে 3 ভাগে বিভক্ত হয়ে পড়ে ছাত্র আন্দোলনের নেতারা। 3টি ধারা হলো: নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন অনুসারী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ অনুসারী, আর নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অনুসারী। 3 পক্ষই নিজ নিজ নেতাকে সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বসাতে চাইলে বিরোধ সৃষ্টি হয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে। এ নিয়ে দফায় দফায় বৈঠক করে সমঝোতার চেষ্টা চালানো হয়। মূলত আক্তারপন্থী ও জুনায়েদপন্থীরা প্রকাশ্যে বিরোধ জড়ান। আক্তারের অনুসারীদের অধিকাংশ গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতাকর্মী। অন্যদিকে নাসিরের অনুসারীরা মূলত উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারী। এছাড়া বামপন্থী একটি অংশ রয়েছে, তারা এ পদে নাসিরকে বসাতে চান। আক্তার ও জুনায়েদ অনুসারীদের মধ্যে চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াই। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলছে ছাত্র নাগরিকের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির অন্দরে। দফায় দফায় বৈঠকে বসেন সব পক্ষ। ঐক্যে যখন ফাটলের সুর, তখন নতুন করে সমঝোতা হয়েছে ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে। এর আগে বিরোধ মেটাতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ দুটিতে জুনায়েদ অনুসারীদের দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু শুরুতে তাতে সায় দেয়নি তারা। তবে দাবি শীর্ষ 4টি পদের অন্তত একটি তাদের দিতে হবে। গতকাল বিকেলেও এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক হয় নাগরিক কমিটির মধ্যে। সেখানে সমঝোতা হয়েছে ঐক্যবদ্ধভাবে দল গঠনের ব্যাপারে। তবে এদিনের বৈঠকে জুনায়েদের প্রতিনিধি উপস্থিত থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। গতকাল নাগরিক কমিটির 2 যুগ্ম সদস্য সচিব জানিয়েছেন তাদের মধ্যে সমঝোতা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউর সামনে থেকে আত্মপ্রকাশ ঘটতে পারে নতুন দলের। এদিকে নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে 3টি উপকমিটি গঠন করেছে নাগরিক কমিটি। ওদিকে নতুন দলের বেশ কয়েকটি নাম নিয়ে পর্যালোচনা করছেন নেতারা। এখন পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন বললেন জয়নুল আবদিন। জনগণের ভোটে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল, যুবক দল, ছাত্র দল, আপনারা অনেক কষ্ট করেছেন, আর একটু ধৈর্য ধরুন। আপনাদের কারণেই অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। খেলা আবার নতুন করে শুরু হতে পারে, তার জন্য আপনারা প্রস্তুত থাকেন। ফারুক বলেন, বিএনপির ক্ষমতার জন্য নির্বাচন নয়, বিএনপি এমন নির্বাচন চায় যেখানে মৃত ব্যক্তিরা ভোট দেবে না, যেখানে হাসিনার মতো 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নয়। তাই তারেক রহমান এমন নির্বাচন চায় যে নির্বাচনের দিনের ভোট রাতে নয়, যে নির্বাচনে 2024 সাল ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছেন। তাই তারেক রহমান বলেছে, বিলম্বিত নয়, বিলম্ব হলেই ষড়যন্ত্র হবে। তিনি অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, কিছু কিছু দল বলতে শুরু করেছে, আগে সংস্কার, আগে ইউনিয়নের নির্বাচন,
এসব টালবাহানা বিএনপি মানে না। তিনি আরো বলেন, হিন্দুস্তান আর বান্ধবী শেখ হাসিনার সরকার তিস্তার এক ফোঁটা পানিও আমার দেশের জন্য আনতে পারে নাই, বরং তাদের সাথে আতাত করে ক্ষমতা পাকাপোক্ত করেছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে তিস্তার পানি আনার ব্যবস্থা করব। তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করেন, আগে কিন্তু জাতীয় সংসদের নির্বাচন, পার্লামেন্টের সদস্যরাই ঠিক করবে সংস্কার কতটুকু হবে। আগে স্থানীয় নির্বাচন দিয়ে কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসন করবেন না। তিনি বলেন, যদি করেন বিএনপি নেতাকর্মীরা তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি বললেন জামায়াতে আমির। বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে, কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। শুক্রবার 21শে ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণে আলোচনা সভার আয়োজন করে। শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ফ্যাসিবাদীদের তাড়িয়েছে, কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি। যেসব অপকর্ম করত ফ্যাসিবাদীরা, সেই অপকর্ম যদি আমিও করি তাহলে আমিও একজন ফ্যাসিবাদী। জামায়াতে আমির বলেন, আমরা বারবার অনুরোধ করে বলেছি, দয়া করে শহীদের রক্তের প্রতি সম্মান জানান, দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান, তাদের রক্তকে, জীবনকে, তাদের ইজ্জতকে, তাদের আবেগকে, তাদের ত্যাগকে মেহেরবানি করে অপমানিত করবেন না। জামায়াত আমির বলেন, কিন্তু আমরা দেখেছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। তিনি জানান, আমরা দেশবাসীকে বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি, কিন্তু এই আহ্বান আমরা কিয়ামত পর্যন্ত জানাবো না, কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয়, এর কারণে প্রত্যেকটা দ্রব্যমূল্য বহুগুণ বেড়ে যায়। এর ছাপ এদেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে, এমনকি রাস্তার আমার একটা ভিক্ষুক ভাই অথবা বোনের উপরেও পড়ে। তাহলে তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, আমরা কেন এই অন্যায়কে প্রশ্রয় দেব, কেন আমরা নীরবে সহ্য করব? কাজেই এ ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বিনয়ের সঙ্গে বলি, এ কাজ বন্ধ করুন, জাতিকে স্বস্তির সঙ্গে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। আবার যাতে ফ্যাসিবাদের নতুন ধারার অধ্যায় তৈরি না হয়, তার থেকে ফিরে আসুন। ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, আমরা এই লড়াই বাদ দেব না। তিনি জানান, আমরা অবিরাম চলা সৈনিক, আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, কিন্তু এই কাফেলা থাকবে ইনশাআল্লাহ। এভাবে চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বললেন জিএম কাদের। দেশ এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে, এভাবে চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার 21শে ফেব্রুয়ারি জাপার বনানী কেরালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, দেশের যদি ভালো চান সবাইকে নিয়ে দেশ চালান, বিচার যদি করতে চান সঠিক অপরাধীর বিচার করুন, বিচারের আগে শাস্তি দেওয়ার চেষ্টা করবেন না, মামলা হলেই সে অপরাধী হয়ে যায় না। সব সময় যাকে ঘৃণা করবেন তিনিও আপনাকে ঘৃণা করবে। দেশের মানুষকে কষ্ট দিয়ে শাসন হয় না। তিনি বলেন, নতুন করে দেশে বৈষম্য শুরু হয়েছে, আমাদের আবারও বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করতে হবে। বাঙালিরা কখনোই বৈষম্য মেনে নেয় না, বৈষম্য বিরোধী আন্দোলনে বাঙালিদের পরাজয়ের ইতিহাস নেই। বৈষম্য বিরোধী আন্দোলনে বাঙালিরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে জানে। নব্য ফ্যাসিস্ট যারা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাঙালি জাতি কখনো বৈষম্য মেনে নেয় না, যত তাড়াতাড়ি বোধ হয় ততই মঙ্গল। তিনি আরো বলেন, বর্তমান সরকারও বিগত সরকারের মতোই সব এক জায়গা নিয়েছে, রাষ্ট্র সরকার এবং একটি দল এক হয়ে গেছে। পার্লামেন্ট নেই, তাই জবাবদিহিতাও নেই। বিচার বিভাগ কি দলীয়করণের বাইরে আছে? অনেক ভালো বিচারক রয়েছে, কিন্তু কিভাবে রায় হবে এটা কি বোঝা যায় না। দলীয় দৃষ্টিভঙ্গিতে রায় হচ্ছে না। রাষ্ট্র সরকার, সরকারি দল, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন সব এক জায়গায় নিয়ে আসা হয়েছে। বিগত সরকারের সময় যেভাবে কাজ করে গেলে এখনো তাই চলছে। আগে ডিসিপ্লিন ছিল, এখন সেটাও নেই। এখন কে কোথায় কি করছে সেটাও জানা যাচ্ছে না। সংসদ নেই, তাই জবাবদিহিতাও নেই। তিনি বলেন, তারা যা খুশি তাই করছে, তারা যাকে খুশি ফ্যাসিবাদের দোষর ট্যাগ দিচ্ছে, তাদের উপর নির্মম নির্যাতন চলেছে, ঘরবাড়ি ভাঙা হচ্ছে, জুলুম করা হচ্ছে অত্যন্ত বেআইনি ভাবে। এখানে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি বলেন, 10-15 হাজার লোক কাজ করে সেই মিল ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হচ্ছে, ঘৃণা ও প্রতিহিংসা ছড়ানো হচ্ছে।
এমনভাবে ঘৃণা ছড়ানো কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না। বিশাল বাণিজ্য করার সুযোগ করে দেওয়া হচ্ছে। শেখ হাসিনাকে কি ফেরত পাঠাতে রাজি হবে ভারত? ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারত পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ভারত আসলে তাকে ফেরত পাঠাতে রাজি হবে কিনা তা নিয়ে রয়েছে নানা আলোচনা। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটে এ সংক্রান্ত একটি লেখা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 13 ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সব প্রয়োজনীয় নথিপত্র ভারতে পাঠিয়েছে। প্রয়োজনে এই বিষয়ে স্মারকপত্র জারি করার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। এর আগে ডিসেম্বরের শেষ দিকে একটি মৌখিক নোটে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়, তবে এ বিষয়ে কোনো উত্তর দেয়নি ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি সংযত অবস্থান বজায় রেখেছে এবং বারবার জিজ্ঞাসাবাদ সত্ত্বেও তার অবস্থান কথা জানানো ছাড়া কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে। এতে বলা হয়েছে, 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে বাংলাদেশের অধিকার রয়েছে। 2016 সালে এটির প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সংশোধন করা হয়। তবে ভূরাজনৈতিক এবং কূটনৈতিকভাবে প্রভাব জটিল রয়ে গেছে। ভারত যদি হাসিনাকে প্রত্যর্পণে সম্মত হয়, তবে দুই দেশের প্রত্যর্পণ চুক্তির চিঠি এবং আন্তর্জাতিক কূটনীতির কঠোর বাস্তবতা উভয়ের সাপেক্ষে প্রক্রিয়াটি একাধিক পদক্ষেপের মধ্য দিয়ে এগিয়ে যাবে। পাঞ্জাবের রাজীব গান্ধী জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত শিক্ষাবিদ ও আইনবিদ ডক্টর সঙ্গীতা তাক বলেন, যদিও কৌশলগত বা পরিভাষাগত বিষয়গুলো মূলত প্রত্যর্পণ চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে রাজনৈতিক, কূটনৈতিক এবং মানবাধিকার বিবেচনা চুক্তিটিকে অবিশ্বাস্যভাবে জটিল এবং সংবেদনশীল ইস্যুতে পরিণত করবে। তিনি বলেন, ভারতে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জমা দেওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হতে হবে। এতে হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ থাকতে হবে। এছাড়া বিচারিক আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্যান্য প্রমাণপত্রাদি সহ সহায়ক নথির একটি শক্তিশালী সমর্থন থাকতে হবে। তাক আরও জোর দিয়ে বলেন যে অনুরোধে অন্তর্ভুক্ত থাকতে হবে যে বাংলাদেশে বিচার সুষ্ঠু হবে এবং এটি পক্ষপাত দুষ্ট হবে না। অন্যভাবে বলতে গেলে কেবল অভিযুক্ত অপরাধের তালিকাভুক্তির বাইরেও অনুরোধে এই নিশ্চয়তা প্রদান করতে হবে যে হাসিনাকে রাজনৈতিক পক্ষপাতিত্বের দ্বারা দূষিত বিচারের সম্মুখীন করা হবে না। ভারতকে প্রত্যর্পণের কথা বিবেচনা করার আগে এটি যাচাই করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইতিমধ্যে এই প্রয়োজনীয়তা পূরণ করেছে, ফলে প্রশ্ন উঠছে এরপর কি হবে। আনুষ্ঠানিকভাবে অনুরোধ জমা দেওয়ার পরে ভারতীয় কর্তৃপক্ষ মূলত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত চুক্তির বাধ্যবাধকতা পূরণ হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা শুরু করবে। তাক ব্যাখ্যা করেছেন, যেহেতু ভারতের সাথে ইতিমধ্যেই একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তাই ভারত সরকার চুক্তি অনুসারে প্রত্যর্পণ চুক্তিটি পর্যালোচনা করবে এবং নিশ্চিত করবে যে প্রত্যর্পণ চুক্তিটি যথাযথভাবে পালন করা হচ্ছে। এই পর্যালোচনা প্রক্রিয়ায় হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উভয় দেশে আইনত ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃত কিনা তা নির্ধারণ করা হবে। ভারতীয় কর্তৃপক্ষকে এটিও পরীক্ষা করতে হবে যে কোনো অভিযোগ রাজনৈতিক, সামরিক বা ধর্মীয় অপরাধের জন্য ছাড়ের মধ্যে পড়ে কিনা। এসব কোনো কারণ মিললে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে ভারত। প্রাথমিক প্রশাসনিক পর্যালোচনা অনুকূল হলেও বিষয়টি এখানেই শেষ হবে না। ভারতে প্রত্যর্পণের অনুরোধ পরবর্তীতে বিচার বিভাগীয় পর্যালোচনার বিষয় হবে, যেখানে বিশেষায়িত প্রত্যর্পণ আদালতগুলো এর বৈধতা ও যোগ্যতা যাচাই করবে। তাক আরও বলেন, ভারত প্রত্যর্পণের বিচার বিভাগীয় পর্যালোচনাও করবে। প্রত্যর্পণের জন্য তৈরি বিশেষ আদালত প্রত্যর্পণের অনুরোধের বৈধতা এবং যোগ্যতা পরীক্ষা করবে। যদি আদালত দেখে যে রাজনৈতিক মামলার একটি বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে, তাহলে প্রত্যর্পণ আটকে দিতে পারে। ভারতের আদালত এবং নির্বাহী শাখা যদি চূড়ান্তভাবে প্রত্যর্পণের সাথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। আর এজন্যই উপযুক্ত কর্তৃপক্ষ হতে পারে স্থানীয় পুলিশ অথবা কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা। তাক বলেন, তাকে গ্রেপ্তারের পর সম্ভবত একটি নিরাপদ স্থানে রাখা হবে যখন তার প্রত্যর্পণের ব্যবস্থা করা হবে। আইন অনুসারে তাকে আনুষ্ঠানিক প্রক্রিয়ার শেষ পর্যন্ত আটক রাখার অনুমতি দেয়।